আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। একটু দেরি হয়ে গেল, আমি আসলে একটা জায়গায় যাব, সেজন্য রেডি হচ্ছিলাম। ভাবলাম যে যেহেতু রেডি হয়ে গেছে এই ফাঁকে আমি তাহলে কিছু কথা বলে নিই। আসলে এই ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমি যে প্রতিকারটা পেয়েছি, আহ, সেই প্রতিকারটা এখনো কিন্তু সম্পন্ন হয়নি। কারণ হচ্ছে গিয়ে আমার যে রিকভারিটা ছিল, আমার ড্রেসগুলা সানভিজ বাই তনি থেকে আমার নেওয়ার কথা ছিল, যেহেতু ওনার ওটা এখনো সিলগালা করা আছে, তো আমার ড্রেসগুলো নিয়ে যাওয়াও হয়নি ওনার ওখানে, আর ড্রেসগুলো বদলায় আমি নিয়েও আসতে পারিনি। আর আমাকে প্রচুর আমি সম্মানিত হয়েছি আপনাদের কাছে যে আমি এই ভোক্তা অধিকার আইন অনুযায়ী একটা প্রতিকার চেয়েছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তো আসলে জনাবা তনিকে অত বেশি চিনতাম না। দুই একবার হয়তো এসছে, কিন্তু আসলে আমরা তো সময় পাই না। ওই কোনো অনুষ্ঠান আদি হলে যদি কোনো কিছু কেনাকাটা থাকে তখনই আমরা লাইভে ঢুকি। আর বিশেষ করে আমি নির্দিষ্ট কিছু পেজ থেকে সবসময় কেনাকাটা করি, শাড়ি বা সালোয়ার কামিজ হোক। আমি বেশি খুব একটা মানে আমি দেখি না, আসলে আমার সময় নাই, সবচেয়ে বড় কথা। এখন যেটা দেখছি যে আমাকে ইনবক্সে সানভিজ বাই তনির যে স্বত্বাধিকারী তনি, তার অনেক ছবি টবি পাঠানো হচ্ছে। সে কোন সময় কি কি ছবি মানে টিকটক করেছে, বা তার নিজস্ব তার পেজে যে সমস্ত ছবি, অল্প পোশাকে স্বল্প পোশাকে সে এসছে সামনে। এখন হয়েছে কি, আমি মনে করি এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের মহাপরিচালক মহোদয় যেভাবে বললেন যে আমরা যখন লাইভে আসবো তখন তো আমাদেরকে ছোট বড় শিশু বৃদ্ধ সবাই দেখে, তাই না? তো আমাদের পোশাক আশাকের ব্যাপারে অনেক সচেতন হওয়া উচিত। মানে আমার নিজেরও দুটা মেয়ে আছে, ওরাও তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একদম ফ্যাশন অনুযায়ী কাপড় চোপড় পরে, কিন্তু আমার মনে হয় না ওরা কখনো এইভাবে কখনো লাইভে আসবে। যে কাপড়গুলি ওরা ওদের নিজস্ব সার্কেলে পরে বা নিজস্ব কোনো অনুষ্ঠানাদি হলে যায়। এখন আমার কথা হচ্ছে যে আসলেই পোশাক আশাক কিভাবে কে পরবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এমন কোনো ভাবে পোশাক পরা উচিত না যেটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, যেটা দ্বারা কোনো আমাদের সমাজে কোনো ছেলে বা বয়োবৃদ্ধ বা বয়স্ক লোকরা প্রভোকেটেড হন। সুতরাং আমাদের উচিত মেয়েদের মোটামুটি শালীনভাবে কাপড় চোপড় পরা। এবং আমি একটা সময় পাবলিক হেলথ নিয়ে রেগুলার কিছু কথা বলতাম টপিক অনুযায়ী, তখন দেখতাম যে আমার ওয়ালে ঢুকেও বলতো মাথায় কাপড় দেন না কেন, এই করেন না কেন, এই করেন না কেন। তো এই জন্য আমি আস্তে আস্তে কিন্তু আমি ওই কাজগুলো করা ছেড়ে দিয়েছি। আমার পুরো একটা চেম্বার আছে, একটা সেট আপ আছে। যে আমি যেহেতু পাবলিক হেলথে প্রায় 18-19 বছর কাজ করেছি, এখনো করছি। আমি থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের একজন সদস্য, আমি বি সেফ ফাউন্ডেশনের একজন সদস্য, আমি বিভিন্ন পাবলিক হেলথে কাজ করি। তো সেইখানকার আমি একদম মানে আজীবন সদস্য। তো এখন হয় কি যে আমরা যেহেতু আইন পেশায় আছি, আইন পেশায় তো আমাদের একদম নিয়মিত যদি যাই, সকাল 9টা থেকে বিকাল 4টা, 4:30, 5টা পর্যন্ত আমাদের থাকতে হয় কোর্টে, এবং বাসায় আসতে আসতে 6টা, 6:30 সন্ধ্যা বেজে যায়, সোজা কথা। তো আমরা আসলে ওইভাবে অন্য পেশায় মানে সময় দিতে পারি না। তো দেখা যায় কি যে যারা আমাদের পাবলিক হেলথে আমি যাদের সাথে কাজ করি, তারা আমাকে শনিবার শুক্রবার, এই গত 8-10 বছর মানে 2010 থেকে আজকে 2024 সাল, আমি শুক্র শনিবার ম্যাক্সিমাম, এবং আমার সব সরকারি ছুটি ওনাদের জন্য নিবেদিত। ওনারা জানে যে আমি ডাকলেই আমি যাব, বিকজ আমার একটা দায়বদ্ধতা আছে। যেহেতু আমি পাবলিক হেলথে কাজ করেছি, আমি চাই যে পাবলিক আমাদের জনস্বাস্থ্য নিয়ে যেন আমাদের সবাই একটু ভালো থাকে, একটু যদি কমের মধ্যেও ভালো থাকে, নিজের খেয়ে নিজের পরে, সেটাও আমি চাই। এখন যে জিনিসটা হয়েছে কি, আমার আইনজীবী অনেক ভাই বোনেরা আছে যারা দেখে তারা ভাবছে কি যে সানভিজ ভাই তনির সাথে আমরা কম্প্রোমাইজড হয়ে গেছি, একসাথে বসে কফি খাইছি, এটা করছি ওইটা করছি। আসলে বিষয়টা কিন্তু তা না। যেটা বলার জন্য আজকে আমার আশা, আমরা আমাদেরকে যখন শুনানির ডেট ফিক্স করেছে, আমি তো গিয়েছিলামই আমার টাইম মতো, কিন্তু সেই দিন তো উনি আসতে পারেননি। তখন ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে তাদের টিম তার পুলিশ প্লাজায় গিয়ে দেখে এসছে, সিলগালা করে এসছে। তখন আমি যতদূর জানি যে তনি তখন রাজশাহীতে ছিলেন। উনি তার পরের দিন ছুটে এসছেন, এসে তার পরের দিন উনি সকাল থেকে ভোক্তা অধিকার অধিদপ্তরে ছিলেন। তো আমার সেদিন শরীরটা খুবই খারাপ ছিল, মাথা ব্যথা ছিল, লো ব্লাড প্রেশার ছিল, বিভিন্ন কারণে আমি ওই দিন কোর্টে যাই নাই। তো যখন দুপুরবেলা আমার একটা ফোন আসলো যে আমাকে যেতে হবে, যেহেতু তনি আসছেন, স্যার ডিজি মহোদয় চাচ্ছেন যে আমাদের একটা কথোপকথন রেকর্ড করবেন পুরো বিষয়টা নিয়ে, তো আমাকে একটু যেতেই হবে। এখন আমি আমার শরীর খারাপ নিয়ে আমি গেছি। যাওয়ার পরে 8তলায় 7তলায়, এবং রেকর্ডিং আরো উপরে স্টুডিওতে ছিল, তাদের খুবই সুন্দর স্টুডিও, সেখানে রেকর্ড হয়েছে। তো আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল, এবং আমার সাথে আমাদের সহকর্মী ছিলেন হুমায়রা নূর।
ওরও খুব শরীর খারাপ সেদিন ছিল, ওর চোখের একটা কর্নারে রক্ত জমেছিল, ওর চোখের প্রেশার খুব হাই ছিল এবং ও খুব সিক ছিল। কিন্তু যেহেতু আমি আমার আরো দুজন কলিগ নিয়ে যখন প্রথমবার গিয়েছিলাম, সালমা রুনি এবং ফাতেমা, দুজন, ওরা সেদিন অসম্ভব ব্যস্ত ছিল কোর্টে, যার কারণে ওরা আসতে পারে নাই। পরে আমি হুমায়রাকে বলেছিলাম, একটু রিকোয়েস্ট করেছি আমার সাথে কি একটু যাবা কিনা। ওর শরীর খারাপ নিয়েও আমাকে সময় দিয়েছে, কিন্তু ওর শরীরটা বেশ খারাপ ছিল। হাওয়েভার আমাদের যখন 4:30-5টার মধ্যে বেজে যায়, তখন আমাদের একটু শরীরটা খারাপ লাগছিল। আমি ভাবলাম যে একটু চা বা কফি কিছু খাই, কারণ নাহলে খুব শরীরটা খারাপ হয়ে যাবে, পরের দিন আবার কোর্ট ছিল। তখন তনিও বলছে যে আমার হচ্ছে বিভিন্ন কারণে আমার ইউরিন ইনফেকশন হয়েছে, এবং আমারও মানে শরীরটা বেশি ভালো না। তো আমরা বললাম যে ঠিক আছে, তাহলে নিচে আমরা ওই 8তলা বিল্ডিং, ওই কয়তলা বিল্ডিং আমি ঠিক জানি না, আমরা 8তলায় ছিলাম। তারপরে আমরা নিচে গিয়ে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমি আর হুমায়রা নূর একটু কোল্ড কফি খেয়েছি, তনি একটা কফি খেয়েছে, এই পর্যন্তই। তো তনি লাইভ করছিল, ওর লাইভে, কারণ আমি যখন আমার ইন্টারভিউ হচ্ছিল তখনই আমি বলেছি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি, আমার কাপড়টা নকল ছিল, আমি প্রোটেস্ট করেছি। তনি স্বীকার করেছে, তনি 2.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা একটা ধারা অনুযায়ী দিয়েছে জরিমানা, আর একটা ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা দিয়েছে। সেখানকার 25% আমাকে দেওয়া হয়েছিল 12,500 টাকা। আমার একটু খারাপ লাগতেছিল, আমি একটা পাবলিক হেলথে পড়াশোনা করা মানুষ, আমি রেস্টোরেটিভ জাস্টিস নিয়ে পড়াশোনা করেছি, আমি ভিক্টিমোলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি বাংলাদেশের একজন অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর। কারোর জন্য প্রতিশোধ নেওয়া কিন্তু আমার কাজ না। আমার কাজ হচ্ছে যতদূর সম্ভব ডিসকাশনের মাধ্যমে কথা বলে কাউন্সেলিং করে একটা মানুষকে, যদি সে অপরাধীও হয় এবং সে যদি অনুতপ্ত হয়, তাকে আবার সমাজে ফিরিয়ে নিয়ে আসা এবং তাকে আবার স্বাভাবিক জীবনযাপন করতে সহায়তা করা। একটা মেয়ে, আমি যাকে চিনি না জানি না, সে তার প্রতিষ্ঠান আমাকে নকল কাপড় সাপ্লাই করেছে, আমি তার জন্য বিক্ষুব্ধ হয়েছি, জরিমানা হয়েছে, ফাইন, ফাইন, টোটালি ফাইন উইথ মি। এর দ্বারা যদি বাকি লোকজন, মানে বাকি যারা এই ব্যবসায় জড়িত অনেক মেয়েরা আছে যারা এরকম করে অরিজিনাল কাপড় দেখায় এবং নকল কাপড় সাপ্লাই করে, প্রত্যেকের কাছে শুনতেছি আমি, এমন কোনো মানুষ নাই যে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীরাও এভাবে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। তো আমি রিকোয়েস্ট করব ব্যবসায়ীদেরকে, আপনারা বাংলাদেশি কাপড় যদি ইন্সপায়ার্ড বাই কোনো ডিজাইনার ড্রেস দিয়ে হন, আপনারা প্লিজ বলেন যে এটা এরকম, আমরা ইন্সপায়ার্ড বাই অমুক ড্রেস, আমাদের বাংলাদেশের তৈরি, একটা রিজনেবল দাম রাখেন। আপনারা ব্যবসায়ী, আপনারা ব্যবসা করবেন, মুনাফা করবেন, এটা সবাই বোঝে, সবাই বোঝে। আপনারা নিজের ক্ষতি করে কখনো কোনো কাজ করবেন না, এটাও সবাই বোঝে। তো খামাখা ডিজাইনার নাম দেখায় এরকম করে নকল কাপড় দেওয়াটা আসলে তো উচিত না, কোনোভাবে উচিত না। আর আমাদের বাংলাদেশের কাপড় এত ভালো হয়েছে, এত আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, আমাদের উচিত আমাদের ব্যবসায়ীদের এই বিষয়ে কাজ করা। হ্যাঁ, সুন্দর সুন্দর ডিজাইন করা, ক্রিয়েটিভ ডিজাইনের মূল্য আপনি নিতেই পারেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ে আমার মাস্টার্সের থিসিস। হ্যাঁ, আপনি যে ডিজাইনটা করবেন, এতটুকু ডিজাইন আড়ং-এর, অনেকে আমি দেখছি আমার ওয়ালে আসতেছে আড়ং-এর বিরুদ্ধে অ্যাকশন নিতে। আড়ং-এর প্রতিটা ড্রেস ভাই ডিজাইনার ড্রেস, প্রত্যেকটা ড্রেস যারা সাপ্লাই করে তারা নিজস্ব ডিজাইন করে, তার ডিজাইনের মূল্য আপনাকে দিতে হবে। একটা ক্রিয়েটিভ মাইন্ড, আপনি যদি 2 পৃষ্ঠা লিখে পেপারে ছাপান, সেটার যদি আপনি মূল্য পান, তাহলে আপনি আপনার ব্রেন খাটায় একটা ডিজাইন ক্রিয়েট করলেন, সেটার মূল্য আপনাকে দিবেন না? ভাই দিতে হবে। এই জিনিসগুলো আমরা একটু বুঝতে হবে। আমি এই কথাটা বলার জন্য এসেছি। এখন আমার আইনজীবী ভাই বোনেরা আমার কাছে আসতেছে বিভিন্ন বিষয় নিয়ে, কারো কাঠের মিস্ত্রি তাকে দেখাইছে একটা, দেওয়ার সময় দিচ্ছে একটা, এরকম অনেক কিছু, মানে বিভিন্ন বিষয় নিয়ে। তো আমি তাদেরকে বলেছি যে প্রসেসটা, যে আপনারা যে চুক্তিটা হয়েছে, যে কন্ট্রাক্টটা হয়েছে, ছোট যে রিসিপ্টটা দিয়েছে ওটা দেখবেন কি লেখা ছিল, কি দেওয়ার কথা ছিল, কোন কাঠ দেওয়ার কথা ছিল, ডিজাইনটা কি, বাইরে থেকে একটা কি অন্য কাঠ নিয়ে এসে সেটার উপর জাস্ট পলিশ করে ছাপ দিয়ে দিয়েছে। 70,000 টাকার জিনিস অর্ডার করেছে, দিয়েছে হলো 15-20 হাজার টাকার জিনিস। তো ভাই, আপনারা যারাই যে জায়গায় আছেন না কেন, একটু সচেতন হন। আর এখন ভোক্তা অধিকার আইন অধিদপ্তরের কর্তৃপক্ষরা অসম্ভব তৎপর এবং সক্রিয়। সুতরাং যারা বিজনেস করবেন তারা সৎ উপায়ে সুন্দরভাবে বিজনেস করেন, আমাদের বাংলাদেশকে উন্নতির শিখরে উঠান, দেশের উন্নতি করেন, অটোমেটিক্যালি দেশ একটা অন্য জায়গায় চলে যাবে। আমরা ভালো হই এবং ভালো থাকি। যেহেতু আমি একজন পাবলিক হেলথ পার্সন, আমি কখনোই তনির অসুস্থতা চাই না। আমি চাই যে সে সুস্থ থাকুক, সে আবার স্বাভাবিক হয়ে সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করুক। আমি কখনোই তার ক্ষতি চাই না, কারণ তার অফিসে তার অনেক কর্মচারী আছে, 12-13টা আউটলেটে, কিন্তু সেটার জন্য কখনোই অসৎ উপায়ে না হয়।
এটা আমার তনির কাছে বিশেষ অনুরোধ থাকবে। তনি যদি আমার লাইফটা দেখে থাকে, আমি তনিকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার অনেক প্রতিভা আছে, আপনি অনেক ট্যালেন্টেড, আপনি অনেক কর্মঠ, আপনার এই কাজগুলোকে কাজে লাগান। আপনার কাজগুলোকে বলতে চাচ্ছি যে আপনার যেই সেক্টরে আপনি কাজ করতে চান সৎভাবে করেন, ইনশাল্লাহ আপনি অনেক দূর যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।